আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা দর্শকদের। বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে এ মাসের 12 তারিখে চিঠিটি হস্তান্তর করা হয়েছে। সারা পৃথিবীর বলবো না, আমি ইউরোপ এবং ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকার কথা বলতে পারি। তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে এবং আমরাই দেখা করতে গিয়েছি আসলে। বেসিক্যালি উদ্যোগটা আমাদের পক্ষ থেকে। তারা কয়েকটি কথা বলেছে কোনো একটি দলকে জোর করে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচনটি কখনোই গ্রহণযোগ্য হয় না। গণতান্ত্রিক দেশে এরা কখনোই সম্ভব নয়। সুতরাং যত দ্রুত সম্ভব তাদের ভাষায় ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করতে হবে। প্রত্যেককে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং তাদের মানবিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর দ্বিতীয় আরেকটি যে কথা হচ্ছে, তারা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। তারা জঙ্গিবাদের উত্থান চায় না। এবং আরেকটি ব্যাপার তারা যেটা জোর দিয়ে বলেছে, বিনা বিচারে মাসের পর মাস জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পেশাজীবী যাকে ইচ্ছা জেলে নিয়ে জামিন হওয়া সত্ত্বেও ছাড়বেন না, জেল গেট থেকে আবার সোনারুষ দেখাবেন প্রধান বিচারপতি সহ। এটা তারা মনে করে আইনের ব্যত্যয়। এবং আপনি যদি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ 8টি পৃথিবীর মানবাধিকার সংস্থার চিঠি দেখে থাকেন, অবশ্যই এর পেছনে তথ্য সরবরাহ করা হয়েছে। সেই চিঠিগুলো যদি দেখে থাকেন দেখবেন স্পষ্টভাবে এই কথাগুলি লেখা আছে। এবং বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে এ মাসের 12 তারিখে চিঠিটি হস্তান্তর করা হয়েছে। সুতরাং এমনকি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সেক্রেটারি জেনারেল আমাকে নিজে বলেছেন, যখন তার সাথে দেখা করেছি, তিনি বলেছেন যে বাংলাদেশে যাওয়ার জন্য, আইনগুলো দেখার জন্য, জেলখানা পরিদর্শনের জন্য এবং আইসিটিতে কোর্টে যাওয়ার জন্য আমরা ভিসা চেয়েছিলাম। আমাদেরকে ভিসা দেওয়া হয় নাই, মানাও করা হয়নি, চুপচাপ বসে রয়েছে। তবে তারা এই সরকারের কাছ থেকে নাকি রেসপন্স পেয়েছে, সেটুকু আমাদেরকে জানানো হয়েছে। এবং দেখি জেলের পরিস্থিতিতে তারা যদি যেতে পারে, যেয়ে দেখে, তাহলে তারা বুঝতে পারবে যে মিথ্যা মামলা, হয়তো ঘটনাটা সত্য কিন্তু জড়ানো হয়েছে মিথ্যাভাবে। সিরাজগঞ্জে 15 জন পুলিশ হত্যা হয়েছে, মামলা করা হয়েছে 4 জনের বিরুদ্ধে। তার 4 জনই আওয়ামী লীগের ওই থানার শীর্ষস্থানীয় নেতৃত্ব। এবং সভাপতি বাচ্চু ভাই, 84 বছর বয়স, তাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে গিয়েছিল বিনা চিকিৎসায়। মানসিক শারীরিক অত্যাচারে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে জেলখানার মধ্যে। অথচ 6000 হচ্ছে বেনামি আসামি, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে আপনি গ্রেপ্তার করতে পারেন। এইগুলোর প্রতি অবশ্যই বর্তমান সরকারকে নজর দিতে হবে, যদি তারা মনে করে তারা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার থেকে আলাদা। কথাটি হচ্ছে, আপনি হয়তো 2-4 জনের কথা বলছেন। পৃথিবীতে প্রভাবশালী দেশ বা ইউরোপের দেশ, আমেরিকার দেশগুলো কিন্তু অনেকগুলো। এবং সেই সময়টিতে যদি আরো আগে থেকে যোগাযোগটা এস্টাবলিশ করা যেত, তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হতে পারতো। এটা শিওর না, কিন্তু পরিবর্তিত হতে পারতো সেই সময়টিতে। আর সত্যিকার অর্থে ভুল ব্যাখ্যা বা ভুল বোঝানোর জন্য অনেকেই ভুল বুঝে অনেক রকম রিপোর্ট দিয়ে থাকে। যেমন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন আজকে পর্যন্ত কিন্তু যে 1400 লোক হত্যা হয়েছে বলে বলা হয়, তাদের কিন্তু কোনো তালিকা প্রকাশ করতে পারেনি। সরকারের পক্ষ থেকে 800-র বেশি তালিকা প্রকাশ করা হয়েছে, যদিও কোনো তারিখ উল্লেখ করা হয়নি। সুতরাং এই যে ভুল তথ্যগুলো, এমনকি এই যে হিউম্যান রাইটস কমিশনের চিঠির কথা বললাম, হিউম্যান রাইটস ওয়াচের চিঠির কথা বললাম, অ্যামনেস্টির কথা বললাম, তারাও কিন্তু উল্লেখ করেছে 1400-র কথা, কারণ তারা দেখেছে যে জাতিসংঘের রিপোর্টে সেটি আছে। কিন্তু এটা যে ভুল, এটা জাতিসংঘের সংশোধন করা উচিত বলে আমি মনে করি। কারণ তারা যেহেতু তালিকা দেখাতে পারছে না, এবং ব্যক্তিগতভাবে আমি তাদের অফিসে গিয়েছিলাম, তারা বলছে উই গট ইট ফ্রম রিলায়েবল সোর্সেস, কিন্তু রিলায়েবল সোর্সেস কি এবং কোথা থেকে তারা পেয়েছে এই কথাগুলো তারা একদম বলেনি। এই যে তারা তাদের কথাবার্তায় বৈপরীত্য, এর বিরুদ্ধে কি করার আছে? আপনাকে তারা প্রমাণ দিতে পারে না, আপনি তাদের কাছে বারবার গেছেন। এটা আরো যেতে হবে হয়তো তাদেরকে, তবে গেলে তারা বুঝে এ কথা সত্য কথা। এবং তারা যখন ডকুমেন্টগুলো দেখানো হয়, প্রমাণগুলো দেখানো হয়, তারা সেটাকে সিরিয়াসলি নেয় এবং তারা কথা বলে। পরিস্থিতি এই জন্যই কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চেয়েছিল, পারে নাই। কিন্তু আন্তর্জাতিক প্রেশার যখনই দেখেছে বন্ধু হারা হচ্ছে, ইংল্যান্ডে গেলে প্রাইম মিনিস্টার দেখা করে না, ইটালিতে গেলে প্রাইম মিনিস্টার দেখা করে না, ফ্রান্সে গেলে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দেয় না, তখন সে বুঝতে পেরেছিল। সেই জন্যই কিন্তু সে যে নতুন একটা নির্বাচন দিয়ে কোনোভাবে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। আর তার যে ব্যবসা বাণিজ্য যা ছিল তা তো এক্সপ্যান্ড করার যতটুকু সেটুকু করে নিয়েছে, সুতরাং তাকে তো আর সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পুলিশ হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আপনার জেলার সিরাজগঞ্জে।
এবং উল্টা আপনাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা কোনো মামলার উদ্যোগের চিন্তা করছেন ওইখানে? বাংলাদেশে কি সেই পরিস্থিতি ছিল বা আছে? আমার বাসাটাকে, পৈতৃক বাসা, আমি নিজের কোনো নেই, 3 তলা বাসা সিরাজগঞ্জে 2 দিন ধরে পোড়ানো হয়েছে এবং তার জন্য আমি একটা মামলা করতে পারিনি। আমাদের আওয়ামী লীগের 4 তারিখে সিরাজগঞ্জে 31 জন মারা গেছে, তার মধ্যে একটা প্রেস ক্লাবের মধ্যেই 6 জনকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে একজন 7 জন, এবং একটা বাড়িতে 3 জন পুড়ে মারা গেছে। আমরা একটা মামলাও করতে পারিনি আজকে পর্যন্ত। সুতরাং পুলিশ হত্যার মামলা তো পুলিশ করেছে বঞ্চ আমাদের বিরুদ্ধে, আর একটি ঘটনার মামলা কখনোই ফৌজদারি আদালত 2টি করা যায় না, একটি মামলাই করতে হবে যে কোনো একটি ঘটনার জন্য। তবে আইসিটি দেখলাম একটু নিয়মের পরিবর্তন করেছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। যে কোনো মামলা তারা 2 ভাবে করছে, একটা শেখ হাসিনার বিরুদ্ধে, জননেত্রীর বিরুদ্ধে তারা একটা রায় দিয়ে দিচ্ছে, পরবর্তী ওই মামলা অন্যদের ফাঁসানোর চেষ্টা করছে। এটা আসলে আইন নয়। ফৌজদারি আদালতে কোনো ঘটনার জন্য একটি মামলা হবে, একটি ঘটনার জন্য একটি মামলা, এবং সেটা তার সাথে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, চার্জশিট চেঞ্জ হতে পারে, কিন্তু কখনোই একটি ঘটনার জন্য 2টো মামলা হয় না। আর বাংলাদেশের পরিস্থিতি এমন নয় যে আপনি আসলে মামলা করতে পারবেন এখন। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার উপরে জিদ, ক্ষোভ, রাগ, বিদ্বেষ সবকিছু থেকে তার এই বাবাটারে, একজন বাবা যিনি তার এই সন্তানদেরই, শেখ হাসিনা, তার পরিবার, তাদেরকে তার একজন পিতা হয়ে তার এতগুলো সন্তানরে তিনি একরকম মানে চোখ বন্ধ করে দেশের জন্য যে পিতা, একেবারে তার জীবনের 17টা বছর জেলে দিছে, সংসারে একরকম সংসারটা তো দায়িত্ব নিয়ে রাখছিলেন বেগম ফজিলাতুন্নেসা, এবং সন্তানদেরও তিনি লালন পালন করতেন। আর সেই সন্তানদের উপরে ক্ষোভ থেকে, জিত থেকে শেখ মুজিবুর রহমান তার বাড়িটারে তছনছ করে খায় ফেললো। পারে নাই শুধু টুঙ্গিপাড়ায় সে মানব ঢাল, এমন ঢাল এই শয়তানের দলের ওইখানে হিম্মত হয়নি। যদি সাহস পাইতো তাহলে টুঙ্গিপাড়ার নিশ্চয়ই ওই এদের এত প্রমাণ দিচ্ছে, যেহেতু নুরাল পাগলার দেহাবশেষ তুলতে পারছে, তুইলা পুরাই দিতে পারছে। আমার ধারণা যে বঙ্গবন্ধুর যদি কোন অস্তিত্ব থেকে থাকতো, এগুলো এরা কি করতো যদি এদের সুযোগ থাকতো, আমি ওই অত দূর পর্যন্ত ভাবতে পারি না। এর একটা লক্ষণ আছে, আমার এই কথা সত্য, যে এরা যদি নুরাল পাগলার কবরের মতন বঙ্গবন্ধু কবর পর্যন্ত যাইতে পারতো, সেটার ধুলিটাও অস্তিত্ব রাখতো না। একটা নিদর্শন দেয় আপনাদেরকে, এই বঙ্গবন্ধু প্রেমীরাই এখনো তো তারা এই জেল ভরতে 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 একেবারে বঙ্গবন্ধু প্রেমীতে জেল ভরে ফেলছে। ইউনূস, আমি মূলত ইউনূসের কথা বলতেছি। আর এই সময় এসে এটা কিছুটা এখন কন্টিনিউটি শুরু ধরে রাখা হয়েছে। তো জেলে ভরার পরে এখনো কিছু তাদের ওই বঙ্গবন্ধু প্রেমী আছে, যেগুলা খাস প্রেমী। বঙ্গবন্ধুর জন্মদিন ছিল, আপনারা জানেন যে 17 মার্চ তার জন্মদিন। সেই জন্মদিনের দিন কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এর মধ্যে এখন আবার ছাত্র দলের ভাইয়েরাও তো তাদের এখনো আওয়ামী লীগ দেখলে তাদের মাথা ঠিক থাকে না, রক ঠিক থাকে না। তো মোটরসাইকেল বহর নিয়ে হানা, কেক ফালায় রেখা পালাইছে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন। ওই এতেই মজা পাইছে এরা। আওয়ামী লীগ ছাত্রলীগ না পায় কেকটারে যাবে, ওই কেকটারে থানা পর্যন্ত নিচ্ছে, আপনারা জানেন। শোনেন ওই তথ্যটা। বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে কেক কাটার আয়োজন করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলে হাজির হয় বিএনপি নেতাকর্মীরা। তাদের উপস্থিতি টের পেয়ে কেক ফেলে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে শেখ মুজিবুর রহমানের নাম লেখা সম্বলিত কেক ও ব্যানার জব্দ করে থানায় নিয়ে যায় এয়ারপোর্ট থানা পুলিশ। ব্যানারটা নিচ্ছে, কেকটারও থানায় নিচ্ছে। আমি জানি না পরে কেকটার পরিণতি কি হয়েছে, সেই খোঁজটা নেওয়া হয়নি। মঙ্গলবার 17 মার্চ রাত 9টার দিকে বরিশাল নগরীর 27 নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড কুটখানা মোল্লাবাড়ির সামনে ঘটনা হয়েছে। কিন্তু তাতে কিন্তু থেমে যায়নি, আরো কাহিনী আছে। কাহিনী এখানে কিন্তু শেষ না। 27 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসিরউদ্দিন হাওলাদার, সাবেক আহ্বায়ক, মোল্লাবাড়ির সামনের সড়কে রাতের আধারে শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উদযাপনের কেক কাটার আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা। এই সময় সেখানে তারা ব্যানার টাঙিয়ে স্লোগান দেয়। তিনি জানান, ওই যে বিএনপির নেতা, সাবেক আহ্বায়ক আর কি। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছালে কেক ও ব্যানার রেখে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক দেব সরকার জানান, 999 কল পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখান থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা জন্মদিনের একটি কেক এবং একটি ব্যানার জব্দ করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের কর্মকর্তা। আমি জানি না কেকের বিরুদ্ধেও কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, যে কেক তুমি বড় পাপি, তুমি কেন শেখ মুজিবের জন্মদিনে কতল হতে গেছো।
হতেও পারে, এই দেশে তো আরো কত কি সম্ভব। সন্ধ্যায় তারপরের ঘটনা দেখেন, অপরদিকে সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল পালনের একটি ভিডিও। অবৈধ ইউনূস সরকারের আমলনামা নিয়ে যত কথাই বলি না কেন কম বলা হবে। এক একজন উপদেষ্টার দুর্নীতি এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার ভয়াবহ তৎপরতার খবর এতটাই বিস্ময়কর যে কথাই আপনাদের বিশ্বাস করতে হবে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলই হয়েছিল আসলে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য কিংবা বিদেশিদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। আজকে আমরা অবৈধ ইউনূস শাসনের অন্যতম কারিগর, প্রকাশ্য এবং নেপথ্য শক্তি হিসেবে কাজ করা উপদেষ্টা আদিলুর রহমান শুভ্রকে নিয়ে আলাপ করব। এই মানুষটির রাজনৈতিক ইতিহাস শুরু হয়েছিল জাসদের টিকিটে 1991 সালের নির্বাচনে, যেখানে মুন্সিগঞ্জ 1 আসনে তিনি পেয়েছিলেন মাত্র 249 ভোট। যে ব্যক্তি নিজ ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, সেই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে জাতিকে নির্দেশনা দিচ্ছিল। এবং 3 জন উপদেষ্টার কথা বলা হয় বা 4 জন উপদেষ্টার কথা বলা হয় যারা ইউনূসের চারদিকে ঘিরে রেখে ইউনূসকে দিয়ে বাংলাদেশকে একটা বিদেশি কারখানায় পরিণত করা হয়েছিল, যে বাংলাদেশের সকল সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া। এবং শুধু তাই নয়, এই আদিলুর রহমান শুভ্র এমন ব্যক্তি, সে মনে করে যে বাংলাদেশে তালেবান শাসন প্রয়োজন এবং তাদের এই উত্থানের পথটি, বিশেষ করে আদিলুর রহমান শুভ্রর এই উত্থানের পথটি দেশ বিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার এবং বিদেশি তালেবানি এজেন্ডার সঙ্গে গভীরভাবে জড়িত। আদিলুর রহমানের প্রথম এবং প্রধান পরিচয়, তিনি তথাকথিত মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক। কিন্তু এই মানবাধিকারের আড়ালে তার আসল পরিচয় হলো তিনি একজন পেশাদার মানবাধিকার ব্যবসায়ী। তার অধিকার সংস্থাটি বিদেশি দাতা সংস্থার টাকায় চলা একটি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য দেশি বিদেশি তহবিল থেকে নিজের আখের গোছানো। বাংলাদেশের এনজিও গুলোর একটি বড় অংশের মতোই অধিকার এবং দাতা সংস্থার টাকা পেয়ে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবকে এমপ্লয়ি দেখিয়ে টাকা ভোগ করার প্রক্রিয়ায় নিয়োজিত এই আদিলুর রহমান শুভ্র এবং তার প্রতিষ্ঠান। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঘোষণা দেওয়ায় আদিলুর রহমান সহ অনেক এনজিও কর্ণধারদের কপালে ভাঁজ পড়ে যায়। কারণ উন্নয়নশীল দেশে উন্নতি হয়ে যায় বা উন্নয়নশীল দেশে যদি বাংলাদেশ পরিণত হয়, তাহলে এই দেশি এনজিও গুলোতে বিদেশি অনুদান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই আশঙ্কাই তাদেরকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা বা নীল নকশা বাস্তবায়নে উদ্বুদ্ধ করে এবং তারা বিপুল পরিমাণে বিদেশি অর্থ নিয়ে, অস্ত্র নিয়ে, প্রশিক্ষণ দিয়ে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে, যারা 5ই আগস্ট বাংলাদেশে ক্ষমতা দখল করে। এবং তার আগে আদিলুর রহমান শুভ্রদের ভূমিকার কথা আপনাদের মনে রাখতে হবে, যে এই আদিলুর রহমান শুভ্রের সবচেয়ে কুখ্যাত অধ্যায় হলো 2013 সালের শাপলা চত্বরের ঘটনা। হেফাজত ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে তিনি যে বিভ্রান্তি এবং মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন, তা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার পাশাপাশি সেই সময়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছিল এবং সেই সরকারকে ইসলামিস্টদের বিরুদ্ধে, ইসলামিস্টরা তাদের সেই সরকারের উপর খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। এটি ছিল সুপরিকল্পিত একটি অপচেষ্টা। তার সংস্থা অধিকার দাবি করেছিল যে শাপলা চত্বরে 61 জন নিহত হয়েছে। এই দাবির পক্ষে তারা কখনো কোনো বিশ্বাসযোগ্য তালিকা উপস্থাপন করেনি। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে যে এই তালিকার 34 জনের বিষয়ে তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এমনকি যাদের নাম তালিকায় ছিল তাদের মধ্যে কেউ কেউ জীবিত অবস্থায় আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছিল। 1 দশকের বিচারিক লড়াই শেষে 2023 সালের সেপ্টেম্বরে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদিলুর রহমান খান এবং তার সহযোগী নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেয়। এই রায় প্রমাণ করেছিল যে আদিলুর রহমান কতটা সুসংগঠিতভাবে রাষ্ট্রবিরোধী মিথ্যাচারে লিপ্ত ছিলেন। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে, যখন অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে উপদেষ্টা মণ্ডলী গঠন করেন, তখন তিনিও শপথ নেন। তার সকল পূর্ববর্তী অপরাধ এবং অভিযোগ মুছে ফেলা হয়, হাইকোর্ট তাকে মুক্তি দেয়। তাকে দেওয়া হয় শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই নিয়োগই প্রমাণ করে যে ইউনূস সরকারটি আসলে দেশবিরোধী চক্রের একটি প্রজেক্ট, যেখানে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা পুরস্কৃত হয়েছিলেন তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্রমূলক কাজের জন্য। তিনি কেবল একজন উপদেষ্টা হননি, তিনি সেই চক্রের সক্রিয় সদস্য যারা বাংলাদেশকে আন্তর্জাতিক এনজিও ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চেয়েছিল।
তার ব্যক্তিগত দুর্নীতির নজিরও কম নয়। তার বাড়িতে যাওয়ার 12 ফুট চওড়া রাস্তাকে 18 ফুট চওড়া বানানোর অনৈতিক কাজ থেকে শুরু করে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মতো বিদেশি সংস্থার কাছ থেকে টাকা নিয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে বিদ্যমান। আরো কি কি ঘটনা তিনি ঘটিয়েছেন আমরা জানি না, বরং আমরা একটি ফোন কল ভাইরাল হতে দেখি যেখানে 5ই অগাস্টের আগে তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণে বিদেশি অর্থ এসেছে এবং যা আসলে কোথা থেকে এসেছে, কেন এসেছে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। দুর্নীতি দমন কমিশন এই ধরনের অভিযোগের তো কোনো তদন্তও করবে না, দেখবেও না, কারণ ক্ষমতায় যারা ছিল ইউনূস সরকার এবং যারা এখন আছে তারা এদেরই যোগ সাজসে ক্ষমতায় বসতে পেরেছে। আদিলুর রহমানের রাজনৈতিক ভ্রমণও খুব চমকপ্রদ। তিনি জাসদের টিকিটে নির্বাচনে লড়েছিলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন, আবার 1/11 পর বাধ্যতামূলক পদত্যাগের ভয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। আইন বিভাগে পড়ার সময় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রদের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করার জন্য সমালোচিত হয়েছিলেন। এই সকল অন্ধকার অতীত থাকা সত্ত্বেও তিনি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই পদে আসীন হয়েছিলেন এবং তিনি একটি কিচেন ক্যাবিনেটের অংশ ছিলেন বলে মানব জমিন তো বিখ্যাত সেই রিপোর্ট করেই ছিল। এবং এই কিচেন ক্যাবিনেট বাংলাদেশে মব সন্ত্রাস থেকে শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন বানচাল করা, হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে বলে আজকে প্রমাণ বেরোচ্ছে। এটা বাংলাদেশে সম্ভব কারণ এই রাষ্ট্রটি নিজে একটি অবৈধ এবং অনৈতিক চক্রের হাতে চলে গিয়েছিল। ইউনূস সরকারের উপদেষ্টা হিসাবে আদিলুর রহমান শুভ্র যে ভূমিকা পালন করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী। তিনি এবং তার সহযোগী এনজিও কর্ণধারদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে চিরতরে বিদেশি অনুদানের উপর নির্ভরশীল একটি দাতা সংস্থার কলোনি বানানো। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা, বিশেষ করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উত্তরণের সম্ভাবনা তাদের এই ব্যবসায়িক মডেলের জন্য হুমকি স্বরূপ ছিল। তাই তারা জুলাই সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটি পুতুল সরকার হিসাবে কাজ শুরু করে। আদিলুর রহমান এই পুতুল সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার কাজ ছিল দেশের শিল্প এবং গৃহায়ন খাতকে এমনভাবে পরিচালনা করা যাতে তা বিদেশি এনজিও এবং তারা তাদের স্থানীয় দালালদের স্বার্থ রক্ষা করে। আপনারা ভুলে যাবেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং আরো যেসব বিদেশি শক্তির সঙ্গে চুক্তি হয়েছিল সেই চুক্তির পেছনের কারিগর হিসেবে এই আদিলুর রহমান শুভ্র কাজ করেছে এবং তার সংস্থা এবং তিনি নিজে কত টাকায় এই চুক্তিগুলো থেকে বানিয়েছেন আমরা জানি না। বাংলাদেশের সিমেন্ট শিল্প ধ্বংস হয়ে যাবে মনে হচ্ছে, কারণ আমেরিকা এখন তদন্ত করছে যে বাংলাদেশে নাকি অতিরিক্ত সিমেন্ট তৈরি করায় আমেরিকান সিমেন্টের দাম কমে যাচ্ছে। আপনি ভাবুন একবার। অবৈধ ইউনূস সরকারের আমলনামা এবং আদিলুর রহমান শুভ্রের কার্যক্রম বিশ্লেষণ করলে কথা স্পষ্ট হয় যে বাংলাদেশ একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিল, যারা এক সময় মাত্র 249 ভোট পেয়ে জনপ্রতিনিধিত্বের যোগ্যতা প্রমাণ করতে পারেনি। তারাই রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রকে কিভাবে চালাতে হবে। তারাই আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় এবং সবচেয়ে বড় এবং পূর্ণ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে একটি নির্বাচন করে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। আদিলুর রহমান শুভ্র কেবল একজন ব্যক্তি নন, একটি চক্র এবং এই চক্রের হোতা। তিনি সেই ব্যবস্থার প্রতীক যেখানে মানবাধিকার, সুশীল সমাজ এবং এনজিওর মুখোশ পরে একদল লোক দেশটাকে লুটপাট করেছে। তার ব্যক্তিগত আচরণ প্রশ্নবিদ্ধ, নিজের বাড়িতে যাওয়ার রাস্তা বেআইনিভাবে প্রশস্ত করানোর মতো ছোট দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের বড় অর্থনৈতিক কার্যকলাপ, যে কথা আমরা বললাম যে সমস্ত শিল্প কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া এবং বিদেশের সঙ্গে চুক্তি করা, সবকিছুতেই তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েও তিনি মানুষের মৌলিক অধিকার হরণের সাথে জড়িত থেকেছেন। বর্তমান পরিস্থিতিতে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা যে হুমকির মুখে রয়েছেন সেটি তাদের নিজেদেরই কর্মফল। বিমানবন্দরে নাকি তাকে হেনস্থা করা হয়েছে, হেনস্থা তো তিনি আরো হবেন। রাস্তায় নামুক না, রাস্তায় নামলেই হবেন। যারা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসেছিল, ক্ষমতা দখল করেছিল, তাদের টিকে থাকার ভিত্তি যে খুব দুর্বল সেটা প্রমাণিত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা বুঝে দিয়েছেন। তিনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা নিচ্ছেন জনরোষের শিকার হওয়ার আশঙ্কায়। কিন্তু আদিলুর রহমান শুভ্রদের তো তা নেই, সুতরাং তাকে তো আসলে জনগণের সামনে কখনো না কখনো আসতে হবে এবং তার ফল তিনি হাতে নাতে পাবেন। এই আদিলুর রহমান শুভ্র আসলে বাংলাদেশের রাজনীতির একটি ব্যর্থ পরজীবী।
যিনি এনজিও ব্যবসার আশ্রয় নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তার কার্যকলাপ প্রমাণ করে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল তা দেশের উন্নয়ন এবং অগ্রগতি রোধ করার জন্য পরিকল্পিত ছিল। বর্তমানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেশকে আবার অনুন্নত অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি এখনো সেই চেষ্টাটাই করে যাচ্ছেন, বাংলাদেশ যাতে এলডিসি থেকে উত্তরণ না ঘটে, বাংলাদেশ যাতে মানে গরিবি থেকে যায় এবং বিদেশি মানে লিল্লা খেয়ে বাংলাদেশের মানুষ যেন বেঁচে থাকে এবং বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার জন্য, বাংলাদেশের জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য এই আদিলুর রহমান শুভ্র নিজে ফিটফাট কোটটাই পরে ঘুরবেন, কিন্তু বাংলাদেশের মানুষ যাতে টাকনোর উপর পায়জামা আর মানে পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে মানে জীবনযাপন করে এবং রাস্তায় নামে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করে, সেই কাজটি করে যাচ্ছে।